স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ভূগোল সিলেবাসের বায়োজিওগ্রাফি চ্যাপ্টারের সয়েল পার্ট থেকে সয়েল এরোশন মানে এই সয়েল এরোশন বা মৃত্তিকা ক্ষয় নিয়ে আমি এই ক্লাসটি করেছি। ওকে, এই ক্লাসে আমরা বৃষ্টি ফোঁটা এবং জল প্রবাহ কিভাবে মৃত্তিকার ক্ষয় করে তা জেনেছি। আর আজকের ক্লাসে আমরা বায়ু প্রবাহ কিভাবে মৃত্তিকার ক্ষয় করে তা জানব এবং মৃত্তিকা ক্ষয়ের নিয়ন্ত্রকগুলি কি কি সেই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। দেখো, আমি আগের ক্লাসটিতেই বলেছিলাম যে মৃত্তিকা ক্ষয় কি, মানে কাকে আমরা মৃত্তিকা ক্ষয় বলবো, তাই তো? কি বলেছিলাম একটু রিপিট করছি আবার। দেখো কি বলেছিলাম, যে মনে করো এই কোনো মৃত্তিকার উপরিপৃষ্ঠ বা মৃত্তিকা স্তরের উপরি অংশ। ওকে, প্রথমে কি হতে হবে, প্রথমে এই মৃত্তিকা স্তর থেকে মৃত্তিকার কণা বা সয়েল পার্টিকেলগুলো কি হবে, ডিটাচ হবে বা আলগা হবে। শুধু আলগা হলেই কি বলেছিলাম, আলগা হলেই কিন্তু সেটাকে মৃত্তিকা ক্ষয় বলা হয় না। ওকে, কি বলেছিলাম, যে প্রথমে এই সয়েল পার্টিকেলগুলো মৃত্তিকা স্তর থেকে মৃত্তিকার কণা বা সয়েল পার্টিকেলগুলো ডিটাচ হবে, বিচ্ছিন্ন হবে বা আলগা হবে। ওকে, এবার আলগা হওয়ার পর সেই সয়েল পার্টিকেলগুলো বা মৃত্তিকার কণাগুলো যদি দূরে অপসারিত হয়ে যায় বা দূরে স্থানান্তরিত হয়ে যায়, তখন সেটাকে বলা হয় মৃত্তিকার ক্ষয়, তাই তো? তার মানে সয়েল পার্টিকেল বা মৃত্তিকার কণা যদি দূরে স্থানান্তরিত হয়, তখন সেটাকে বলা হয় মৃত্তিকার ক্ষয়, তাই বলেছিলাম, তাই তো? এবার দেখো, তো এই স্থানান্তর বা সয়েল পার্টিকেল যদি অপসারণ হয় জল প্রবাহের দ্বারা, তখন সেটাকে কি বলা হয়, জল প্রবাহ ক্ষয়, তাই তো, বা ওয়াটার এরোশন। ওকে, আর এই মৃত্তিকার কণাগুলি বা সয়েল পার্টিকেলগুলি যদি বায়ু প্রবাহের দ্বারা অপসারিত হয় বা বায়ু প্রবাহের দ্বারা স্থানান্তরিত হয়, তখন তাকে বলা হয় বায়ু প্রবাহের মাধ্যমে মৃত্তিকার ক্ষয় বা উইন্ড এরোশন। ওকে, দেখো এই উইন্ড এরোশন কিভাবে হয় তোমরা মনে রাখবে, জল প্রবাহের মতো বায়ু প্রবাহ কিন্তু মৃত্তিকা ক্ষয়ের একটি প্রধান শক্তি। ওকে, দেখো, প্রধানত শুষ্ক অঞ্চলে যেখানে তাপমাত্রা বেশি এবং বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, কি বলছি, তাপমাত্রা বেশি বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, মানে মরু ও মরুপ্রায় অঞ্চলে, সেখানে কি হয়, উদ্ভিদের সংখ্যাও কম, তাই তো? মৃত্তিকায় উদ্ভিদের আবরণও কম, উপরন্তু কি থাকে, মৃত্তিকা কি আলগা অবস্থায় থাকে, তাই তো? মৃত্তিকা আলগা অবস্থায় থাকে। ওকে, তো এরকম অঞ্চলে যদি ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবল বেগে বায়ু প্রবাহিত হয়, কি বলছি, ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবল বেগে বায়ু প্রবাহিত হয়, তো ওই বায়ু প্রবাহের তাড়নায় কি হয়, এই মৃত্তিকা স্তর দূরে অপসারিত হয়, এই তো? মৃত্তিকা স্তর কি বলছি, দূরে অপসারিত হয়। তো এই মৃত্তিকার স্তর বায়ু দ্বারা দূরে অপসারিত হয়েই মৃত্তিকার ক্ষয় হয়। ওকে, দেখো, বায়ু প্রবাহের দ্বারা মৃত্তিকা ক্ষয় প্রধানত তিনটি প্রক্রিয়ায় হয়। এই তিনটি প্রক্রিয়া কি কি দেখো, একটা হচ্ছে দেখো সারফেস ক্রিপিং, আরেকটা হচ্ছে সল্টেশন, ওকে, আরেকটা হচ্ছে সাসপেনশন। তো এই বায়ু এই তিনটা প্রক্রিয়াতে মৃত্তিকা ক্ষয় করে। ঠিক আছে, কিভাবে করে দেখো, মনে করো শুষ্ক অঞ্চলে এই মনে করো কোনো মৃত্তিকার উপরিপৃষ্ঠ বা মৃত্তিকার পৃষ্ঠস্তর, শুষ্ক অঞ্চলের মৃত্তিকা। এবার এই শুষ্ক অঞ্চলের মৃত্তিকায় কি হয় বলতো, সয়েল পার্টিকেলগুলো কি ডিটাচ হয়ে থাকে বা আলগা হয়ে থাকে বা বিচ্ছিন্ন হয়ে থাকে। এই বিচ্ছিন্ন কিন্তু বিভিন্নভাবে হয়, তোমরা আবহবিকার চ্যাপ্টারে পড়েছো, তাই তো? তো এখানে কি বলছি, যে শুষ্ক অঞ্চলে মনে করো পৃষ্ঠস্তরে এরকম সয়েল পার্টিকেলগুলো, বিভিন্ন আকৃতির সয়েল পার্টিকেলগুলো বিচ্ছিন্ন হয়ে আসে। ওকে, এবার এর উপর দিয়ে যদি খুব প্রবল বেগে বায়ু প্রবাহিত হয়, এই মৃত্তিকার উপর দিয়ে, মৃত্তিকা স্তরের উপর দিয়ে খুব প্রবল বেগে বায়ু প্রবাহিত হচ্ছে, তো বায়ু প্রবাহিত হলে এই সয়েল পার্টিকেলগুলোর মধ্যে যেগুলো আকারে বড়, সেগুলো তো আর বায়ুতে ভাসতে পারবে না, এই তো? সেগুলো কি হয়, সেগুলো এই বায়ু প্রবাহের তাড়নায় বা বায়ু প্রবাহের ধাক্কায় কি হয়, এই বড় সয়েল পার্টিকেলগুলো, ঠিক আছে, গড়াতে গড়াতে তার নিজের জায়গা থেকে অপসারিত হয়, মানে রোলিং করতে করতে নিজের জায়গা থেকে অপসারিত হয়ে যায়। ওকে, তো এই অপসারিত হয়ে যে ক্ষয় হয়, সেই ক্ষয়টাকেই বলা হয় সারফেস ক্রিপিং। ঠিক আছে, আর এই যে সয়েল পার্টিকেল সারফেস ক্রিপিং প্রক্রিয়ায় যে সয়েল পার্টিকেল গড়াতে গড়াতে যায়, ওকে, তার আকার খুব ভালো করে মনে রাখবে, তার আকার
মানে ওই সয়েল পার্টিকেলগুলোর ব্যাস 0.5 মিলিমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত হয়। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। ওকে, তো এই সারফেস ক্রিপিং প্রক্রিয়ায় বায়ু যে ক্ষয় করে তার পরিমাণ 5 থেকে 25% বা 5 থেকে 25%। ঠিক আছে, এরপর দেখো তাহলে সারফেস ক্রিপিং হয়ে গেল। এরপর দেখো সল্টেশন। ঠিক আছে, সল্টেশন কি দেখো এইবার। তো যেসব সয়েল পার্টিকেলের আকৃতি এর চেয়ে ছোট, কি বলছি 0.5 মিলিমিটার থেকে 1 মিলিমিটার, মানে 0.5 মিলিমিটারের চেয়ে কম, মানে যেসব সয়েল পার্টিকেলের আকৃতি মনে বা ব্যাস মনে করো 0.1 থেকে 0.5 মিলিমিটার। ঠিক আছে, তাহলে সেগুলো কি মাঝারি আকৃতির সয়েল পার্টিকেল, খুব বড়ও না আবার খুব সূক্ষ্মও না। এই তো এই মাঝারি আকৃতির সয়েল পার্টিকেলগুলো কি হয় বলতো, এগুলো প্রথমে বায়ু প্রবাহের ধাক্কায় কিছুটা উপরে উঠে যায়, বায়ুতে এরকম ভেসে উঠে। আবার যেহেতু কিছুটা ভারী, ফলে ভেসে থাকতে না পেরে কি হয় বলতো, আবার ভূমিতে আশ্রয় পড়ে। ঠিক এরকম একবার এরকম আবার উপরে উঠে যায়, আবার ভূমিতে আশ্রয় পড়ে, এরকম উপরে উঠে যায়, আবার আশ্রয় পড়ে। তার মানে কি বলতো, লাফাতে লাফাতে সামনের দিকে অগ্রসর হয়, তাই তো, বা লাফাতে লাফাতে কি হয় অপসারিত হয়ে যায়। অনেকটা কিরকম যে আমরা মাঠে যদি কোনো টেনিস বল ছুড়ে দিই বা ড্রপ করি, ওকে, তাহলে কি হয় যে বলটা যেরকম লাফাতে লাফাতে সামনের দিকে যায়, ঠিক একই রকম ভাবে এই সয়েল পার্টিকেলগুলো কি হয় এরকম নিজের জায়গা থেকে এরকম লাফাতে লাফাতে সামনের দিকে অগ্রসর হয়। তাই তো, কি আকৃতির, এর ব্যাস কত বলছি, ব্যাস হচ্ছে কত 0.1 মিলিমিটার থেকে 0.5 মিলিমিটার। ওকে, তো এই যে লাফাতে লাফাতে অপসারিত হচ্ছে, তো মৃত্তিকা ক্ষয়ের এই প্রক্রিয়াটাকেই বলা হয় সল্টেশন। মনে রাখবে, এই সল্টেশন প্রক্রিয়াতেই বায়ু সবচেয়ে বেশি ক্ষয় করে। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে বায়ু কোন প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষয় কাজ করে, তাহলে কোন প্রক্রিয়ায়, সল্টেশন প্রক্রিয়া। কত, বায়ুর ক্ষয় কাজের 50 থেকে 75% ক্ষয়ই করে এই সল্টেশন প্রক্রিয়ায়। ঠিক আছে, এরপর দেখো, এরপর এই সাসপেনশন কিরকম দেখো। তাহলে এই যে সল্টেশন প্রক্রিয়ায় কি হচ্ছে দেখো, যে এই সয়েল পার্টিকেলগুলো উপরে উঠছে, আবার কি নিচে আশ্রয় পড়ছে, এই তো ভূপৃষ্ঠে পড়ছে, এই তো আবার উপরে উঠছে, আবার নিচে আশ্রয় পড়ছে, এই তো। ফলে কি হয়, এই আশ্রয় পড়ার আঘাতে এই সয়েল পার্টিকেলগুলো আবার সূক্ষ্ম ভাগে, মানে আবার ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে ভেঙে যায়, বা ভেঙে গিয়ে সূক্ষ্ম কণায় পরিণত হয়। ওকে, কণায় পরিণত হলে তাদের আয়তন বা ব্যাস যদি 0.1 মিলিমিটারের চেয়েও কম হয়, কি বলছি, সূক্ষ্ম সয়েল পার্টিকেলগুলোর যদি ব্যাস কত বলছি 0.1 মিলিমিটারের চেয়েও কম হয়, তখন সেগুলো কি হয় বলতো, তখন সেগুলো বায়ুতে ভেসে থাকতে পারে। ওকে, সেগুলো কি হয়, বায়ুতে ভাসমান অবস্থায়, বায়ুতে ভাসতে ভাসতেই কি হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় অপসারিত হয়ে যায়। তো এই যে বায়ুতে ভাসমান অবস্থায়, তাই তো সয়েল পার্টিকেলগুলো অপসারিত হচ্ছে। ওকে, মৃত্তিকার এই ক্ষয়কেই, বায়ুর দ্বারা মৃত্তিকার এই ক্ষয়কেই সাসপেনশন বলা হয়। ঠিক আছে, তো এই সাসপেনশন প্রক্রিয়ায় মৃত্তিকার ক্ষয়ের পরিমাণ কিন্তু খুবই কম, মাত্র 0 থেকে 5% ক্ষয় এই সাসপেনশন প্রক্রিয়ায় হয়। বুঝা গেল? তো এখান থেকে তোমাদের মনে রাখার বিষয় কি, মনে রাখতে হবে যে কোন প্রক্রিয়াতে মানে বায়ুর কোন প্রক্রিয়াতে মৃত্তিকা ক্ষয় সবচেয়ে বেশি হয়, তাহলে উত্তর কি হবে, সল্টেশন প্রক্রিয়া। এই তো, বা সারফেস ক্রিপিং প্রক্রিয়ায় মৃত্তিকা কণার ব্যাস কত হয় সেটা মনে রাখতে হবে। ওকে, সাসপেনশন প্রক্রিয়ায় মৃত্তিকা কণার ব্যাস কত হয় সেটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এবার আমরা দেখে নিই চলো যে মৃত্তিকা ক্ষয়ের নিয়ন্ত্রক বা মৃত্তিকা ক্ষয়ের নিয়ন্ত্রকগুলি কি কি। ঠিক আছে, দেখো 1968 সালে ভৌগোলিক এম মরিস ওয়া মৃত্তিকা ক্ষয়ের ক্ষেত্রে দুটি প্রধান নিয়ন্ত্রকের কথা উল্লেখ করেন। একটি হচ্ছে দেখো, একটি হচ্ছে জলবায়ু, আরেকটি হচ্ছে ভূতাত্ত্বিক গঠন। কিন্তু মৃত্তিকা বিজ্ঞানীগণ মৃত্তিকা ক্ষয়ের নিয়ন্ত্রকগুলিকে আরও ডিটেইলসে, ঠিক আছে, আরও ডিটেইলসে বা আরও ক্লিয়ারলি ডেসক্রাইব করার জন্য মৃত্তিকা ক্ষয়ের নিয়ন্ত্রকগুলিকে একটি সমীকরণ আকারে প্রকাশ করেন। ওকে, দেখো সমীকরণটি কি, দেখো সমীকরণটি হচ্ছে দেখো যে E = F ব্র্যাকেটে CTRVS। ওকে, তো পরবর্তীকালে কি হয় দেখো, পরবর্তীকালে এই USDA মানে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, তো USDA এর মৃত্তিকা বিজ্ঞানীগণ এই সমীকরণটিকে পরিমার্জন করে
আরও একটি নতুন সমীকরণ প্রকাশ করে। ঠিক আছে, এই সমীকরণটি কি দেখো, সমীকরণটি হচ্ছে দেখো যে এ ইজুকাল টু এফ ব্র্যাকেটে আর কে এল এস সি পি। এই যে সমীকরণটিকে প্রকাশ করেন, কারা প্রকাশ করেন বলছি, যে ইউএসডি এর মৃত্তিকা বিজ্ঞানীরা। ঠিক আছে, এই সমীকরণটিকেই মনে রাখবে, এই সমীকরণটিকেই ইউনিভার্সাল সয়েল লস ইকুয়েশন বলা হয়। কি বললাম? ইউনিভার্সাল সয়েল লস ইকুয়েশন। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে ইউনিভার্সাল সয়েল লস ইকুয়েশন কোনটি, মানে এটা হচ্ছে ইউনিভার্সাল সয়েল লস ইকুয়েশন। ঠিক আছে, দেখো এখানে এগুলোর মানে কি দেখো, এ ইজুকাল টু অ্যামাউন্ট অফ সয়েল লস, মানে এক বছরে কি পরিমাণ মৃত্তিকা ক্ষয় হয় বা মৃত্তিকা লস হয়। ঠিক আছে, এরপর দেখো আর বুঝতেই পারছো, আর মানে রেইনফল। এখানে রেইনফল মানে কিন্তু শুধু বৃষ্টিপাতের পরিমাণ নয়, বৃষ্টিপাতের পরিমাণ, বন্টন, বৃষ্টিপাতের স্থায়িত্ব, বৃষ্টিপাতের তীব্রতা, এই সব কিছুকেই বোঝানো হয়। ঠিক আছে, এরপর দেখো যে কে মানে সয়েল এরোসিভিটি, মানে মৃত্তিকার ক্ষয়যোগ্যতা। যদি এগুলো পরে আমি ডিটেলস এক এক করে আলোচনা করব। ওকে, এল মানে দেখো, এল মানে লেন্থ অফ স্লোপ, মানে মৃত্তিকার ঢাল কতটা। ওকে, দেখো এস মানে স্লোপ হাইট, মানে মৃত্তিকার ঢালের পরিমাণ কতটা। ওকে, সি মানে দেখো কাল্টিভেশন অফ ক্রপস, মানে মৃত্তিকাতে কি ধরনের শস্য চাষ করা হচ্ছে। ওকে, আর পি মানে দেখো প্রিজার্ভেশন অফ সয়েল, মানে মৃত্তিকার ক্ষয় আটকানোর জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো মৃত্তিকা ক্ষয় এই বিষয়গুলির উপরেই নির্ভর করে। ঠিক আছে, এগুলো হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের নিয়ন্ত্রক। ওকে, মনে রাখবে এই যে ইকুয়েশন ইউনিভার্সাল সয়েল লস ইকুয়েশন, এটা কিন্তু মূলত জল প্রবাহের দ্বারা মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ বোঝাতেই প্রকাশ করা হয়েছে। এবার এই মৃত্তিকা ক্ষয়ের নিয়ন্ত্রকগুলি বা এই ফ্যাক্টরগুলি, মানে এই ফ্যাক্টরগুলি এক এক করে ডিসকাস করছি। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে এই যে এ মানে কি বলেছি, এ অ্যামাউন্ট অফ সয়েল লস, তাই তো, মানে কি পরিমাণ মৃত্তিকার ক্ষয় হবে বা হচ্ছে। ঠিক আছে, দেখো যে ইউএসডি এর মৃত্তিকা বিজ্ঞানী অনুযায়ী, মানে বিজ্ঞানীগণের মত অনুযায়ী দেখো যে পারমিসেবল সয়েল লস লিমিট 11 টন পার হেক্টর পার ইয়ার, মানে যে যদি 1 হেক্টর জমি থেকে, কি বলছি, যদি 1 হেক্টর জমি থেকে এক বছরে 11 টন মৃত্তিকা অপসারিত হয়, তাহলে সেটা হচ্ছে মৃত্তিকার স্বাভাবিক অপসারণ। ঠিক আছে, যদি 11 টন পর্যন্ত মৃত্তিকার অপসারণ হয়, কত বলছি, 1 হেক্টর জমি থেকে এক বছরে, তাহলে ওখানে মৃত্তিকা সংরক্ষণের, ঠিক আছে, মৃত্তিকা সংরক্ষণের প্রয়োজন খুব একটা পড়ে না। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে মৃত্তিকা ক্ষয় বা মৃত্তিকা অপসারণের স্বাভাবিক পরিমাণ কত প্রতি হেক্টর জমিতে, কত, 11 টন এক বছরে। ঠিক আছে, কিন্তু যদি মৃত্তিকা অপসারণের পরিমাণ এই 11 টনের চেয়ে বেশি হয়, মানে এক বছরে 1 হেক্টর জমি থেকে 11 টনের চেয়ে বেশি মৃত্তিকার অপসারণ হয়, তাহলেই কিন্তু ওই এলাকায় বা ওই জমিতে তখন মৃত্তিকা সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এরপর দেখো যে পরের নিয়ন্ত্রকটি হচ্ছে দেখো রেইনফল বা বৃষ্টিপাত। ঠিক আছে, দেখো যে তোমরা মনে রাখবে যে বৃষ্টিপাতই হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের প্রধান নিয়ন্ত্রক। খুব ভালো করে মনে রাখবে, কি বলছি, বৃষ্টিপাতই হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের প্রধান নিয়ন্ত্রক। খুব স্বাভাবিকভাবেই যে বৃষ্টিপাতের পরিমাণ যদি বেশি হয়, তাহলে কি মৃত্তিকা ক্ষয় বেশি হবে, বৃষ্টিপাতের পরিমাণ যদি কম হয়, তাহলে মৃত্তিকা ক্ষয় কম হবে। তবে বৃষ্টিপাতের তীব্রতার উপর কিন্তু মৃত্তিকার ক্ষয় নির্ভর করে। কিরকম, যে ঝিরিঝিরি বৃষ্টি যদি হয়, কি বলছি, ঝিরিঝিরি বৃষ্টি হলে যে পরিমাণ মৃত্তিকার ক্ষয় হবে, কি হঠাৎ যদি মুষলধারে বৃষ্টি হয়, তাহলে মৃত্তিকার ক্ষয় অনেক বেশি হবে। তাই তো, তার মানে বৃষ্টিপাতের তীব্রতার উপরে মৃত্তিকার ক্ষয় নির্ভর করবে। ঠিক আছে, যেমন দেখো বৃষ্টিপাতের তীব্রতা যদি বেশি হয়, মানে মনে করো যে 1 ঘন্টায় যদি 22 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, তাহলে 1 ঘন্টায় 22 সেন্টিমিটার বৃষ্টি মানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত, মানে অল্প সময়ে প্রচুর বৃষ্টিপাত। কি বলছি, ঘন্টায় যদি 22 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, তাহলে যে পরিমাণ জল মৃত্তিকায় চুইয়ে প্রবেশ করবে, বৃষ্টির জল যে পরিমাণ চুইয়ে প্রবেশ করবে, তার চেয়ে অনেক বেশি জল পৃষ্ঠ প্রবাহ রূপে মৃত্তিকার উপর দিয়ে প্রবাহিত হবে। ঠিক আছে, তাহলে মৃত্তিকার উপর দিয়ে জল যত বেশি প্রবাহিত হবে, কি হবে, মৃত্তিকার ক্ষয় তত বেশি হবে। বুঝা গেল? আবার কি দেখো যে বৃষ্টি ফোঁটার আকৃতি বা আয়তন
এর উপরও কিন্তু মৃত্তিকার ক্ষয় নির্ভর করে। যেমন দেখো যে বৃষ্টিফোঁটার আয়তন বা আকৃতি সাইজ যদি মানে বৃষ্টিফোঁটার ব্যাসার্ধ যদি 5 মিলিমিটার হয়, তাহলে ওই বৃষ্টিফোঁটার পতনের বেগ মানে প্রান্তীয় বেগ যখন এখানে এসে আঘাত করবে বৃষ্টিফোঁটাটা, কত বলছি, যদি এর সাইজ যদি কি 5 মিলিমিটার হয়, ব্যাসার্ধ যদি 5 মিলিমিটার হয়, তাহলে এর যা প্রান্তীয় বেগ মানে আঘাত করার সময় ঠিক এখানে যে বেগ হবে সেই বেগ দেখো 9 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 9 মিটার হয়। ঠিক আছে, তো এই যে দ্রুত পতনশীল যে বৃষ্টিফোঁটা, বড় বৃষ্টিফোঁটা, সে কি করবে, এই মৃত্তিকায় সজোরে আঘাত করবে। তাই তো মৃত্তিকায় সজোরে আঘাত করে কি করবে, কোন ক্ষয় করবে, সরাসরি বৃষ্টিফোঁটার আঘাতে কি কর্দমাক্ত ক্ষয় দ্রুত হবে। এরপর পরের নিয়ন্ত্রকটি দেখো কে, মানে সয়েল এরোসিভিটি বা মৃত্তিকার ক্ষয় যোগ্যতা। তাই তো এই মৃত্তিকার ক্ষয় যোগ্যতা কি, দেখো যে সব মৃত্তিকা কিন্তু সমান হারে ক্ষয় হয় না। এই তো দেখো যে একই পরিমাণ বৃষ্টিপাতে কোনো মৃত্তিকার ক্ষয় বেশি হয়, কোনো মৃত্তিকার ক্ষয় কম হয়। ওকে, তো এই মৃত্তিকার ক্ষয় বেশি হবে না কম হবে, ঠিক আছে, সেটা কিন্তু কতগুলি বিষয়ের উপর নির্ভর করে। দেখো একটা হচ্ছে কি, দেখো যে মৃত্তিকায় জল চুইয়ে নামার ক্ষমতা, আরেকটা হচ্ছে দেখো যে মৃত্তিকার গঠন ও গ্রথন, আরেকটা হচ্ছে দেখো মৃত্তিকায় জৈব পদার্থের পরিমাণ। তো এই বিষয়গুলির উপর নির্ভর করে মৃত্তিকা কতটা ক্ষয় হবে। ওকে, যেমন দেখো প্রথমটা যে মৃত্তিকায় জল চুইয়ে নামার ক্ষমতা। ওকে, দেখো যে মৃত্তিকাতে এরকম বৃষ্টির জল খুব বেশি চুইয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে, যে মৃত্তিকায় জল চুইয়ে বেশি পরিমাণে প্রবেশ করে, ওকে, সেই মৃত্তিকায় কিন্তু অপসারণের হার বা ক্ষয়ের পরিমাণ কম হবে। মনে থাকবে কি বলছি, যে চুইয়ে যত বেশি জল প্রবেশ করবে মৃত্তিকার ক্ষয় তত কম হবে, আর চুইয়ে যত কম জল প্রবেশ করবে মৃত্তিকার ক্ষয় তত বেশি হবে। কেন বুঝতে পারছো? কারণ হচ্ছে দেখো যে মৃত্তিকায় জল যত কম চুইয়ে প্রবেশ করবে তত কি হবে, বৃষ্টির জল পৃষ্ঠ প্রবাহ রূপে প্রবাহিত হবে। তাই তো, তাহলে চুইয়ে যাওয়ার পরিমাণ যদি কম হয় তাহলে পৃষ্ঠ প্রবাহের পরিমাণ বেশি হবে। তাই তো, আর পৃষ্ঠ প্রবাহের পরিমাণ বেশি হলেই কি হবে, পৃষ্ঠ প্রবাহের পরিমাণ বেশি হলেই মৃত্তিকার ক্ষয় বেশি হবে। আবার দেখো এই মৃত্তিকার গ্রথন যদি হালকা হয়, কি বলছি, মৃত্তিকার গ্রথন যদি হালকা হয় তাহলে মৃত্তিকায় রন্ধ্র বা ছিদ্র বেশি থাকে। ঠিক আছে, আর মৃত্তিকায় রন্ধ্র বা ছিদ্র বেশি থাকলে কি হবে, জল বেশি চুইয়ে প্রবেশ করবে। তাই তো, জল বেশি চুইয়ে প্রবেশ করলে কি হবে, পৃষ্ঠ প্রবাহের পরিমাণ কমে যাবে। তাই তো, আর পৃষ্ঠ প্রবাহের পরিমাণ কম হওয়া মানেই মৃত্তিকার অপসারণও কম হবে। ওকে, আর মৃত্তিকার গঠন যদি দৃঢ় বা শক্ত হয়, একই মৃত্তিকার গঠন যদি দৃঢ় বা শক্ত হয়, টাইটনেস যদি বেশি হয়, তাহলে মৃত্তিকার ক্ষয় কম হবে। আর মৃত্তিকার গঠন যদি দুর্বল হয়, ওকে, যদি নরম হয়, তাহলে মৃত্তিকার ক্ষয় কি বেশি হবে। এরপর দেখো এই মৃত্তিকায় জৈব পদার্থের পরিমাণ। ঠিক আছে, দেখো তোমরা মনে রাখবে মৃত্তিকায় যদি জৈব পদার্থের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু সেই মৃত্তিকা সুগঠিত হয়, সেই মৃত্তিকা কিন্তু দৃঢ় হয়। ঠিক আছে, দেখো যে এই যে ইউনিভার্সাল সয়েল লস ইকুয়েশন বা এই ইউএসডি এর মৃত্তিকা বিজ্ঞানীদের মতে যদি মৃত্তিকাতে জৈব পদার্থের পরিমাণ 1 থেকে 3% 1 to 3% বৃদ্ধি পায়, কি বলছি, জৈব পদার্থের পরিমাণ যদি 1 থেকে 3% বৃদ্ধি পায় তাহলে মৃত্তিকার ক্ষয় 20 থেকে 30% হ্রাস পায়। মনে থাকবে কি বলছি, তার মানে কি, দেখো যে মৃত্তিকায় যদি জৈব পদার্থ বেশি থাকে তাহলে কি মৃত্তিকার ক্ষয় কম হয়। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে মৃত্তিকায় জৈব পদার্থের পরিমাণ বেশি হলে মৃত্তিকা ক্ষয় হ্রাস পাবে না বৃদ্ধি পাবে, তাহলে উত্তর কি হবে, মৃত্তিকা ক্ষয় হ্রাস পাবে। এরপর দেখো এই এল বা লেন্থ অফ স্লোপ বা ভূমির ঢালের দৈর্ঘ্য, এটা খুব সহজ, যে ভূমির ঢালের দৈর্ঘ্য যদি কম হয় তাহলে মৃত্তিকা ক্ষয় কম হবে, আর ভূমির ঢালের দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে মৃত্তিকার ক্ষয়ও বেশি হবে। কিভাবে, দেখো মনে করো এই একটা ভূমি আছে, এই হচ্ছে এখান থেকে এইটুকু ভূমির ঢালের দৈর্ঘ্য এখানে, আর এখানে মনে করো এই একটা ভূমির ঢাল, এখান থেকে এইটুকু ভূমির ঢালের দৈর্ঘ্য। বুঝতেই পারছো, তার মানে এখানে কি ভূমির ঢালের দৈর্ঘ্য কম, তো ভূমির ঢালের দৈর্ঘ্য যদি কম হয় এখানে জলের গতিবেগ যতটা হবে,
তাই তো এই প্রান্তদেশে এখানে গিয়ে গতিবেগ যতটা হবে, এই ঢালের দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে কি এখানে গিয়ে কি কি গতিবেগ অনেক বেশি হবে, জলের গতিবেগ বা প্রবাহের গতিবেগ অনেক বেশি হবে। আর গতিবেগ বেশি হলে কি হবে, মৃত্তিকার ক্ষয় বেশি হবে। তাই তো সাধারণত মনে রাখবে, যদি ভূমির ঢাল ভূমির ঢালের দৈর্ঘ্য যদি দ্বিগুণ বৃদ্ধি পায়, 2 গুণ বৃদ্ধি পায়, কি বলছি, ভূমির ঢালের দৈর্ঘ্য যদি 2 গুণ বৃদ্ধি পায় তাহলে মৃত্তিকার অপসারণ বা মৃত্তিকার ক্ষয় 2 থেকে 6 গুণ বৃদ্ধি পায়। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে ভূমির ঢালের দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি পেলে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ কত গুণ বৃদ্ধি পাবে। কত গুণ বৃদ্ধি পাবে বলছি, 2 থেকে 6 গুণ বৃদ্ধি পাবে। এরপর দেখো এস বা স্লোপ হাইট মানে ঢালের পরিমাণ। তাই তো ভূমির ঢালের পরিমাণ, এটাও খুব সহজ, যে ভূমির ঢালের পরিমাণ যদি বেশি হয় মৃত্তিকার ক্ষয় বেশি হবে, আর ভূমির ঢালের পরিমাণ যদি কম হয় মৃত্তিকার ক্ষয় কম হবে। কীরকম দেখো, মনে করো এই দুটা ভূমি আছে, এই ভূমি আছে এর ঢাল কম, এই ভূমি আছে এর ঢাল বেশি। তাই তো, তাহলে এই যে ঢাল কম বেশি, তাই তো ঢালের পরিমাণ এখানে কম এখানে বেশি, তাহলে এই ভূমিতে কি হবে, মৃত্তিকা ক্ষয় কম হবে, আর এই ভূমিতে মৃত্তিকা ক্ষয় বেশি হবে। এখানেও কেন, ঢালের জন্য মৃত্তিকা ক্ষয় কম বেশি কেন হবে, কারণ পৃষ্ঠ প্রবাহের গতিবেগ কম বেশি হবে। ঢাল কম থাকলে কি হবে, পৃষ্ঠ প্রবাহের গতিবেগ কম হবে, এত মৃত্তিকা কম অপসারিত হবে। আর ঢালের পরিমাণ বেশি হলে কি হবে, পৃষ্ঠ প্রবাহের গতিবেগ বেশি হবে, মৃত্তিকার অপসারণ বেশি হবে। ওকে, দেখো ভূবিজ্ঞানী বনেটের মতে, কি বলছি, ভূবিজ্ঞানী বনেটের মতে যদি 1 ডিগ্রি ভূমির ঢাল বৃদ্ধি পায়, ঠিক আছে, কি বলছি, 1 ডিগ্রি ভূমির ঢাল বৃদ্ধি পেলে মৃত্তিকার ক্ষয়ের পরিমাণ 25% বৃদ্ধি পায়। তার মানে প্রতি ডিগ্রি ঢাল বৃদ্ধিতে 25% মৃত্তিকার ক্ষয় বৃদ্ধি পায়। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে 1 ডিগ্রি ঢাল বৃদ্ধিতে কত শতাংশ মৃত্তিকার ক্ষয় বৃদ্ধি পায়, তাহলে উত্তর কি হবে, 25% মৃত্তিকার ক্ষয় বৃদ্ধি পায়। এরপর দেখো যে এই সি মানে কাল্টিভেশন অফ ক্রপস মানে জমিতে কি ধরনের শস্য চাষ করা হচ্ছে তার উপরেও কিন্তু মৃত্তিকার ক্ষয় নির্ভর করে। যেমন দেখো, যদি এমন শস্য জমিতে চাষ করা হয় যেসব শস্য ভূমিকে আচ্ছাদিত করে রাখে, ঠিক আছে, ভূমিকে ঢেকে রাখে, যেমন ধরো ঘাস, চীনাবাদাম, এইসব শস্য যদি চাষ করা হয় তাহলে ওই জমির বা ওই ভূমির মৃত্তিকার ক্ষয় হ্রাস পায়। এবার সবশেষে দেখো যে পি মানে প্রিজার্ভেশন অফ সয়েল মানে জমি ব্যবহার করার সময় বা জমি চাষ করার সময় জমিকে সংরক্ষণ করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়। যেমন দেখো, যদি জমি চাষ করার সময় যে কন্ট্যুর ফার্মিং বা সমোন্নতি চাষ, ফালি চাষ, ধাপ চাষ, ওকে, এই ব্যবস্থাগুলি যদি করা হয় বা শস্যাবর্তন প্রক্রিয়ায় যদি জমি চাষ ফসল উৎপাদন করা হয় তাহলে কি হবে, তাহলে মৃত্তিকার ক্ষয় হ্রাস পাবে। তাই তো, আর যদি এই উপায়গুলি বা এই বৈজ্ঞানিক পদ্ধতিগুলি অনুসরণ না করা হয় তাহলে কি হবে, মৃত্তিকার ক্ষয় বেশি হবে। ওকে, তো এই হচ্ছে দেখো যে মৃত্তিকার নিয়ন্ত্রকের সম্পূর্ণ আলোচনা। তো এই আলোচনা আমি 2টা ক্লাসে শেষ করেছি, ঠিক আছে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। আশা করি তোমরা এই আজকের ক্লাস বুঝতে পেরেছো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাস।